ড্রয়িং রুমের সোফায় বসে অপেক্ষা করছে রোদ্দুর। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। মাঝে মধ্যে কবজির ঘড়ির দিকে তাকাচ্ছে। ঠিক তখনই নিচের ঘর থেকে ঘুম ভাঙা চোখ নিয়ে বেরিয়ে এলো পদ্মাবতী। রোদ্দুরকে এভাবে সেজেগুজে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ রোদ্দুর? রোদ্দুর তাকিয়ে বলল, একটু বাইরে। বাইরে মানে এত সেজেগুজে? হ্যাঁ, মহেন্দ্র স্যারের বাড়ি। ও, বসে আছো কেন তবে? পলকদের জন্য অপেক্ষা করছি। পলকদের মানে? ওরাও যাবে? স্পৃহাও? হুম। কই, আমাকে তো একবার সঙ্গে যেতে বললে না? রোদ্দুর একটু ইতস্তত করে বলল। আসলে কথাটা শেষ করার আগেই পদ্মাবতী হালকা হেসে বলল, থাক, বাদ দাও। আমাকে বলবে বা কেন? আমি বা কে? ঠিক তখনই ড্রয়িং রুমে উপস্থিত হলো পলক। পেছনেই ধীর পায়ে স্পৃহা এগিয়ে এলো মেরুন কালার শাড়িতে। আজ স্পৃহাকে অসম্ভব সুন্দর লাগছে। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপ, সিঁথিতে হালকা সিঁদুর। মুহূর্তের জন্য রোদ্দুর চোখ আটকে গেল ওর ওপর। স্পৃহার চোখ পড়ল রোদ্দুরের দিকে। দুজনের চোখাচোখি হলো। পদ্মাবতী সেটা খেয়াল করেই মৃদু গলায় বলল, রোদ্দুর। চমকে উঠে রোদ্দুর চোখ ফিরিয়ে নিল। পদ্মাবতী পলকের দিকে তাকিয়ে বলল, তুই একবারও বললি না বাইরে যাচ্ছিস? পলক একটু অপ্রস্তুত হয়ে বলল, তুমি ঘুমিয়েছিলে পদ্মাদি, তাই আর ডাকিনি। ডাকতে পারতি নাকি নতুন মানুষ পেয়ে আমাকে ভুলে গেছিস? পলক সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। কী যে বলছো পদ্মাদি, তোমাকে ভুলে যাব কেন? পদ্মাবতী মুচকি হেসে বলল, আচ্ছা, কাজে তো প্রমাণ পাচ্ছি না। পলক চুপ করে রইল। পদ্মাবতী রোদ্দুরের দিকে তাকিয়ে বলল, যেখানেই যাও নিরাপদে ফিরে এসো। কয়েক সেকেন্ড চুপ থেকে রোদ্দুর বলল, আই এম সরি, আসলে জানি না তুমি কিভাবে নেবে। বলছিলাম তুমিও চলো আমাদের সঙ্গে। একসঙ্গে অবাক হয়ে তাকালো স্পৃহা আর পলক। পদ্মাবতীও কিছুটা বিস্মিত। রোদ্দুর আবার বলল, যত সময় লাগুক তোমার রেডি হতে আমরা অপেক্ষা করব। পদ্মাবতীর চোখে এক পলকের জন্য অদ্ভুত এক আলো ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সেটা মিলিয়ে গেল। সে মৃদু হেসে মাথা নাড়ল, না, অপেক্ষা করার দরকার নেই। তোমরা যাও, ভালো করে ঘুরে এসো। আর ফিরতে বেশি রাত করো না। রোদ্দুর নীরবে মাথা নাড়ল। পলক দরজা খুলে দিল। বেরিয়ে যাওয়ার আগে স্পৃহা একবার পদ্মাবতীর দিকে তাকালো। পদ্মাবতীও তাকিয়ে আছে তার দিকেই। দুজনের চোখাচোখি হতেই পদ্মাবতী ছোট্ট একটা হাসি দিল। স্পৃহা কিছু বলল না, শুধু নীরবে রোদ্দুরের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে গেল। গাড়িটা ধীরে ধীরে বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই বিস্ময়ে চারপাশে তাকিয়ে রইল পলক। চারদিকে চোখ ধাঁধানো আলোকসজ্জা। বিশাল বাগান জুড়ে নানা রঙের ফুল, ফোয়ারার পানি আলোয় ঝিকমিক করছে। সারি সারি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। গাড়ি থেকে নামতেই পলক স্পৃহার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বৌদি, এ তো দেখছি রাজপ্রাসাদ। চারদিকে যেন ঝকঝক করছে, মনে হচ্ছে বিশাল মাঠের বুকে দাঁড়িয়ে আছে স্বর্গপুরী। স্পৃহা ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে নিল। পলক ভুল বলেনি, সত্যিই যেন স্বর্গপুরী। কিন্তু স্পৃহার চোখে এই ঝলমলে আলোকসজ্জা, বিশাল অট্টালিকা আর বাহারি সাজসজ্জা সব কিছুই যেন রঙহীন। বরং মনে হচ্ছে এটা স্বর্গ নয়, এ যেন নরকপুরী। বুকের ভেতর অস্বস্তি জমে উঠল তার। ঠিক তখনই সামনে এগিয়ে এলো মহেন্দ্রবাবু। সাদা পাঞ্জাবির ওপর কালো কোট, সাদা পায়জামা, চোখে কাচের পাওয়ার চশমা, ঠোঁটের কোণে সেই চিরচেনা হিসেবি হাসি। রোদ্দুর এগিয়ে গিয়ে ভদ্রভাবে বলল, স্যার। মহেন্দ্রবাবু হেসে রোদ্দুরের কাঁধে হাত রাখলেন। এসেছ? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রোদ্দুর পেছনে দাঁড়িয়ে থাকা পলকের দিকে তাকিয়ে বলল, স্যার, এই হলো আমার ছোট বোন পলক। মহেন্দ্রবাবু স্নেহভরা ভঙ্গিতে বলল, ও পলক, এসেছ দেখে খুব ভালো লাগলো। পলক ভদ্রভাবে মুচকি হাসল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না। রোদ্দুর এবার স্পৃহার দিকে তাকিয়ে বলতে গেল, স্যার। ও কথা শেষ করতে দিলেন না মহেন্দ্রবাবু। হালকা হেসে বললেন রোদ্দুর, ওনার সঙ্গে আমার পরিচয় অনেক আগেই হয়েছে। তারপর সরাসরি স্পৃহার দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন মিসেস রোদ্দুর? কথাটা শুনে স্পৃহার মুখ শক্ত হয়ে গেল, চোখে মুখে স্পষ্ট বিরক্ত। মহেন্দ্রবাবু আবার বললেন, কি হলো, চিনতে পারছেন না আমাকে? স্পৃহা কোনো উত্তর দিল না, ঠোঁট শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মহেন্দ্রবাবু যেন কিছুই টের পেলেন না, হেসেই বললেন, আপনি এসেছেন বলে সত্যিই খুব ভালো লাগছে। তারপর রোদ্দুরের দিকে ফিরে বললেন, রোদ্দুর, প্লিজ অ্যাডভোকেট ম্যাডামকে নিয়ে গিয়ে বসাও, আর দেখো ম্যাডামের যেন কোনো অসুবিধা না হয়।
রোদ্দুর বিনা দ্বিধায় বলল, স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, সব আমি সামলে নেব। মহেন্দ্রবাবু সন্তুষ্ট ভঙ্গিতে রোদ্দুরের কাজ চাপড়ে দিলেন। সাবাস রোদ্দুর, সব কিছুতেই তুমি আমার ভরসা। স্পৃহা পুরো সময়টাতেই নিশ্চুপ, একটি শব্দ উচ্চারণ করল না। রোদ্দুর ইশারায় স্পৃহা আর পলককে ভেতরের দিকে নিয়ে গেল। রোদ্দুর স্পৃহা আর পলককে নিয়ে নির্দিষ্ট আসনে বসিয়ে দিল। চারপাশে তখন অতিথিদের কোলাহল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত। স্পৃহা চুপচাপ বসে সব কিছু দেখছে। এখানে এসে একটা বিষয় তার চোখ এড়ালো না। মহেন্দ্রবাবুর আশপাশে যত মানুষ, তাদের সবার কাছেই রোদ্দুর অত্যন্ত পরিচিত। কেউ কাঁধে হাত রেখে কথা বলছে, কেউ হাসি মুখে অভিবাদন জানাচ্ছে, আবার কেউ দূর থেকেই হাত নেড়ে ডাকছে, যেন এই পরিবেশে রোদ্দুর বহুদিনের আপন মানুষ। কিন্তু সেই দৃশ্যগুলো স্পৃহার ভেতরের অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। মঞ্চের সামনে একে একে কয়েকজন নেতা বক্তব্য রাখলেন। করতালিতে বারবার মুখর হয়ে উঠল পুরো প্রাঙ্গণ। পলক আগ্রহ নিয়ে সব কিছু দেখছে। স্পৃহা শুধু নীরবে বসে আছে। ঠিক তখনই হঠাৎ সবার দৃষ্টি চলে গেল বিশাল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছেন মহেন্দ্রবাবুর পরিবারের লোকজন। পোশাক পরিচ্ছদ, চলাফেরা আর উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল তারা এই বাড়ির সদস্য। মহেন্দ্রবাবু মাইক্রোফোন হাতে নিয়ে হাসি মুখে বললেন, আপনারা অনেকেই আমার পরিবারের সদস্যদের সঙ্গে এখনও পরিচিত নন। আজ সবাই একসঙ্গে আছেন, তাই পরিচয় করে দিচ্ছি। এক এক করে সবার পরিচয় দিতে লাগলেন তিনি। স্পৃহা স্থির চোখে মানুষগুলোকে দেখল। অনুষ্ঠান শেষ হতে না হতেই খাবারের আয়োজন শুরু হলো। পলক উৎসাহ নিয়ে বলল, বৌদি আমি ওয়াশরুম থেকে আসি। স্পৃহা বলল, চিনো কোন দিকে? হ্যাঁ দেখেছি, আমি সঙ্গে আসি? লাগবে না, আমি যাব আর আসবো। স্পৃহা মাথা নাড়ল। পলক চলে যেতেই স্পৃহা ধীরে ধীরে ভিড় থেকে সরে এসে এক কোণে দাঁড়ালো। ইচ্ছে করেই নিজেকে সবার থেকে দূরে রাখছে। ভালো লাগছে না এসব। মহেন্দ্রবাবুর পরিবারের কারো সামনে পড়তে আর একটু ইচ্ছে করছে না। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, স্পৃহা তুমি এখানে কি করছো? কোথায় না কোথায় তোমাকে খুঁজছি। স্পৃহা ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। রোদ্দুর দাঁড়িয়ে আছে, চোখে হালকা বিরক্তি, তবে কণ্ঠে চাপা তারা। স্পৃহা শান্ত গলায় বলল, কেন? রোদ্দুর এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল, স্যারের পরিবারের সবাই তোমার সঙ্গে পরিচিত হতে চাইছে। স্পৃহা দিয়ে স্বরে বলল, দরকার নেই। রোদ্দুর ভ্রু কুচকে তাকালো। স্পৃহা কি বলছো এসব? চলো। আমি যাব না। রোদ্দুর আর কোনো কথা বলল না, সরাসরি স্পৃহার হাত ধরে সামনে এগিয়ে গেল। স্পৃহা হাত ছাড়ানোর চেষ্টা করলেও রোদ্দুর থামল না। রোদ্দুরের হাতের টানে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেল স্পৃহা। যতই সামনে যাচ্ছে ততই বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে উঠছে। মহেন্দ্রবাবুর পরিবারের সবাই একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছেন। সোজা নিয়ে গেল মহেন্দ্রবাবুর পরিবারের সামনে। তাদের সামনে গিয়ে থামতেই মহেন্দ্রবাবুর স্ত্রী শতরূপা রোদ্দুরের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, রোদ্দুর? এই সে? রোদ্দুর স্পৃহার হাত ছেড়ে দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ ম্যাডাম। শতরূপার দৃষ্টি এবার গিয়ে থামল স্পৃহার মুখে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, স্পৃহা তাই তো? তুমি তো অনেক সুন্দর দেখতে। স্পৃহা ভদ্রতার খাতিরে ঠোঁটের সামান্য হাসি টানল। ধন্যবাদ। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী গভীর দৃষ্টিতে স্পৃহার দিকে তাকিয়ে রইল। স্পৃহা বুঝতে পারছে, তবুও ইচ্ছে করেই তার দিকে তাকালো না। রোদ্দুর এবার পাশের ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, স্যার স্পৃহা। মহেন্দ্রবাবুর ছোট ভাই পরেশ হালকা হেসে বললেন, ওনাকে তো আমি চিনি ভালো করেই। অ্যাডভোকেট ম্যাডাম না? খুশি হলাম ম্যাডাম, আপনার পদধূলি এখানে পড়েছে। এই মৌমিতা দেখো, আমাদের সবচেয়ে কাছের মানুষ, রোদ্দুরের ওয়াইফ। স্পৃহা চোখ বন্ধ করে নিল। পরেশ বললেন, বাই দ্য ওয়ে ম্যাডাম, সত্যি আমরা খুশি হয়েছি আপনাকে এই অবস্থায় দেখে। স্পৃহা তাকালো পরেশের দিকে, সৌজন্যবশত মাথা নাড়ল। মুখে মৃদু হাসি থাকলেও মনে মনে বিড়বিড় করে বলল, রাস্কেল। এরপর রোদ্দুর ধীরে ধীরে পাশে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে তাকালো। স্পৃহা, উনি পরেশ স্যারের স্ত্রী মৌমিতা ম্যাডাম। আমাদের বিয়ের সময় উনি দেশের বাইরে ছিলেন, তাই আসতে পারেননি। একটু থেমে আবার বলল, ম্যাডাম এই হচ্ছে আমার স্ত্রী স্পৃহা। এই প্রথম স্পৃহা বাধ্য হয়ে চোখ তুলল। সামনেই দাঁড়িয়ে আছে মৌমিতা। মৌমিতাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। দুজনের মাঝখানে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। মৌমিতা ধীরে ধীরে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালো আছো স্পৃহা? স্পৃহা গলাটা শুকিয়ে আসতে অনুভব করল।
তবুও নিজেকে সামনে ছোট্ট করে মাথা নাড়ল। ভালো। মৌমিতা এবার স্পৃহার শাড়ির দিকে তাকিয়ে বলল, বাহ, শাড়িটা তোমার উপর দারুণ মানিয়েছে, খুব সুন্দর করে পরেছ। স্পৃহা কিছু বলল না। মৌমিতা আবার বলল, আসবে একটু? আসলে শাড়িটা নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তারপর রোদ্দুরের দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। রোদ্দুর বিনা দ্বিধায় মাথা নাড়ল। শিওর ম্যাম। ঠিক তখনই পরেশ রোদ্দুরকে ডাকলেন। রোদ্দুর, একটু এসো তো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। রোদ্দুর একবার স্পৃহার দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন অদৃশ্য আশ্বাস ছিল। তারপর পরেশের সঙ্গে চলে গেল। এদিকে শতরূপাও নিজের কয়েকজন পরিচিত অতিথির সঙ্গে কথা বলতে সরে গেলেন। চারপাশ মুহূর্তেই কিছুটা ফাঁকা হয়ে গেল। মৌমিতা ধীরে ধীরে স্পৃহার একেবারে সামনে এসে দাঁড়ালো। মুখে এখনও হাসি, কিন্তু সেই হাসির আড়ালে ঠিক কী লুকিয়ে আছে? স্পৃহা, চলো। স্পৃহা নড়ল না। পরের মুহূর্তেই মৌমিতা তার ডান হাত শক্ত করে ধরে ফেলল। কোনো সুযোগ না দিয়ে স্পৃহাকে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। স্পৃহা বুঝে গেল শাড়ি নিয়ে কথা বলা শুধুই একটি অজুহাত। মৌমিতা এগিয়ে গিয়ে স্পৃহার ডান হাতটা শক্ত করে ধরে দোতলায় উঠতে লাগলো। মৌমিতার এই অধিকার বোধ স্পৃহাকে একটুও অবাক করল না। সোজা নিজের রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দরজাটা লক করলো সে। তারপর ধীরে ধীরে ঘুরে স্পৃহার দিকে তাকালো। স্পৃহা ইতস্তত করে বলল, ম্যাডাম, আসলে শাড়িটা শাট আপ। স্পৃহা রাগে কাঁপা গলায় বলে উঠল মৌমিতা। স্পৃহা চুপ করে গেল। মৌমিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি খুব ভালো করেই জানো শাড়ির ব্যাপারে কথা বলার জন্য আমি তোমাকে এখানে আনিনি। আর তুমি যা তো ধুরন্ধর মেয়ে, তুমি আগেই বুঝে গেছো কেন তোমাকে এখানে এনেছি। স্পৃহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন এমন করলে স্পৃহা, কেন? কোনো উত্তর এলো না। মৌমিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে আমি কখনো এমন মেয়ে ভাবিনি। এতটা নিচে কিভাবে নামতে পারলে জানো? ইচ্ছে করছে তোমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারি, কিন্তু সেটাও আমার রুচিতে বাজছে, তাই পারছি না। স্পৃহা মুখ তুলে তাকাতেই দেখল মৌমিতার দু চোখ ভিজে গেছে। কান্নাজড়িত কণ্ঠে মৌমিতা বলল, তোমার কোনো পারিবারিক শিক্ষা নেই স্পৃহা। তোমার মা তোমাকে মানুষের অনুভূতির মূল্য শেখাতে পারেননি, তাই মানুষের মন নিয়ে খেলতে তোমার এতটুকু বাধেনি। স্পৃহার বুকটা মোচড় দিয়ে উঠল, অথচ প্রতিবাদ করার মতো কোনো ভাষা তার কাছে নেই। মৌমিতা সামনে এসে দাঁড়ালো। বলতো, এই রোদ্দুরের মধ্যে কি এমন দেখেছিলে যার জন্য 1.5 বছরের সম্পর্ককে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিলে? আকাশের কি ছিল না? টাকা, গাড়ি, বাড়ি, কিসের অভাব ছিল? এই রোদ্দুরের কাছে এমন কি পেয়েছো যার জন্য আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলে? কোন অধিকারে? কেন ওর জীবন নিয়ে ছিনিমিনি খেললে? কেন? স্পৃহার কাপা ঠোঁট নড়ে উঠল। মৌমিতা দি, আমায় ক্ষমা করে। এই কথাটুকুই যেন আগুনের ঘি ঢেলে দিল। দাঁতে দাঁত চেপে মৌমিতা বলল, ক্ষমা? তোমাকে? এই জীবনে না। যে মেয়েটার জন্য আজ আমার ভাইয়ের এই অবস্থা, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার ভাইকে অসুখী করে তুমি কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন না। স্পৃহা নিশ্চুপ। মৌমিতা আবার বলল, বাবা নেই বলেই এত বাড়াবাড়ি করতে পেরেছ। শুনেছি তোমার বাবা নাকি তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল। বাবার স্বভাবটাই পেয়েছ তুমি। কথাগুলো যেন ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল স্পৃহার বুকে। দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়তে লাগলো। মৌমিতা নির্বিকার গলায় বলল, এই ন্যাকা কান্না বন্ধ করো। এই কান্নার অভিনয় করেই তো আকাশকে ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে। টাকা পয়সা হাতিয়ে নেওয়া শেষ, তাই ছুঁড়ে ফেলে দিয়েছ, তাই না? আমাদের এত সম্পত্তি 7 জন্মেও শেষ হবে না। অন্তত টাকার লোভেই না হয় ওর পাশে থাকতে। তাহলে আমার ভাই অন্তত এই বিশ্বাস নিয়ে বাঁচতে পারতো যে তুমি ওরই আছো। তুমি একজন অ্যাডভোকেট হয়েও এতটা বোকা হলে কি করে? স্পৃহা মাথা নিচু করে রইল। মৌমিতা নিজের চোখের কোণে আসা জল মুছে বলল, বিয়ে যখন করলে আকাশের চেয়েও ভালো কাউকে করতে, তাহলে অন্তত বলতে পারতে তুমি এগিয়ে গেছো। কিন্তু যে ছেলেকে বিয়ে করেছো সে আকাশের নখেরও যোগ্য নয়। স্পৃহা চোখ বন্ধ করলো। এই মেয়েটার সঙ্গে কত ভালো সম্পর্ক একসময় ছিল, আর আজ ঠিক তখনই দরজায় টোকা পড়ল। স্পৃহা দ্রুত টিস্যু দিয়ে নিজের চোখ মুখ মুছে নিল। দরজা খুলতেই ভেতরে ঢুকলো পলক। স্পৃহার সামনে এসে বলল, বৌদি তুমি এখানে? স্পৃহা মাথা নাড়ল। মৌমিতা এবার পলকের দিকে তাকিয়ে বলল, তুমি পলক? রোদ্দুরের বোন। ও। পলক হালকা হাসল। তারপর স্পৃহার দিকে তাকিয়ে বলল, বৌদি চলো, বরদা ভাই বাইরে অপেক্ষা করছে। স্পৃহা মাথা নাড়ল। দুজন পাশাপাশি নিচে নেমে এলো। সিঁড়ির শেষ ধাপে আবার দেখা হয়ে গেল মহেন্দ্রবাবুর সঙ্গে। স্পৃহাকে দেখেই তিনি ভদ্র হাসি দিয়ে বললেন, ম্যাডাম,
আপনি এসেছেন, আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় অতিবাহিত করেছেন, এতেই এনপি পার্টি আপনার কাছে কৃতজ্ঞ। স্পৃহা স্থির চোখে মহেন্দ্রবাবুর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আপনি জানেন আপনি খুবই নিকৃষ্ট একজন মানুষ। মহেন্দ্রবাবু শান্ত গলায় উত্তর দিলেন, ভাগ্যিস আপনি বলেছেন ম্যাডাম। আর এক মুহূর্ত দাঁড়ালো না স্পৃহা, দ্রুত বেরিয়ে গেল। পলকও তার পিছু নিল। তবে পলকের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্পৃহা মহেন্দ্রবাবুর সঙ্গে এভাবে কথা বলল কেন? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।